যেমনটা বলেছিলাম অতিথি দুজনের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। আলোকচিত্রী ইফতেখার ওয়াহিদ ইফতি আছেন এবং সঙ্গীত শিল্পী অটোমনাল মুন। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল ভাইয়া, কেমন আছেন আপনারা? একজন শিল্পী, একজন আলোকচিত্রী, দুজনেই আবার ছোটবেলার বন্ধু। সকাল কেমন ভাবে শুরু হয় আপনাদের? আমি যদি বলি আমার সকাল শুরু হচ্ছে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমায় যাই, তারপর আবার 10টার সময় উঠি, তারপরে যেরকম কাজ থাকে লাইক আমার অফিসের কাজ, ওগুলো প্ল্যান করি যে কিভাবে কি করব। দেন 11টার মধ্যে অফিসে ইন করি। নিজের আমাদের কমিউনিকেশন ফার্ম আছে, একটু আরামায়েশের সকালটা, একটু আরামায়েশের। মুন ভাইয়ের কাছে যদি আসি, আপনি তো শিল্পী, আর হচ্ছে যেহেতু গান করতে হয়, সকালে উঠে কি গানের চর্চাটা থাকে? সকালে উঠে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু যেটা হচ্ছে যে এটার মানে গানের চর্চার পাশাপাশি তো আবার আমি একজন বাবাও, তো আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। সো এই টাইমে আমি আসলে উঠেই যাই। সো ওকে নিয়ে স্কুলে দিয়ে আসি, তারপরে আমি আমার স্টুডিওতে যাই, তারপর আবার ওকে স্কুল থেকে নিয়ে আসি, এরকম। ভালো, মানে কাজের সাথে ছেলেকে স্কুল থেকে আনা নেওয়া, এটা খুবই লাকি বাবা, মানে অনেক বাবার এই সুযোগটা হয় না। অটোমনাল মুন ভাই, আপনার কাছে যদি আসি, আপনার নামটা একটু আলাদা, একটু নামকরণ করা কিংবা অটোমনাল মুন পুরো মানেটা যদি একটু বলেন। এটা আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে এমন। আচ্ছা, সেটা হচ্ছে আমার নাম হচ্ছে, আমার জন্মগত আর কি নাম হচ্ছে শরদিন্দু, যেটা হচ্ছে আমার যারা স্কুলের বন্ধু তারা আমাকে এই নামে চিনে। তো আমি আসলে বেশ আগে থেকেই এই লেখালেখি করতাম এবং একটু কন্ট্রোভার্সিয়াল লেখালেখিও করতাম এবং স্বাধীনভাবে লিখতে চাইতাম। তো আমাদের আসলে তো ওইভাবে আসলে অনেক আগে থেকেই বাক স্বাধীনতাটা তো ওইভাবে নাই, চাইলেই যে কোনো কিছু বলে ফেলা যায় না। তো তখন আসলে নামটা একটা, যে নামটা বললেই তো তখন আসলে বোঝা যায় যে এ কি, সে আসলে কোন ধর্মের মানুষ, এরকম একটা ব্যাপার। তো তখন সে যদি সনাতন ধর্মের হয়, সে তাহলে ইসলাম ধর্ম নিয়ে কিছু বলতে পারবে না, যদি ইসলাম ধর্মের হয় সনাতন নিয়ে কিছু বলতে পারবে, এরকম একটা ব্যাপার। তো তখন আমি চিন্তা করলাম আমার এমন একটা নাম রাখতে চাই যেটার মধ্যে কোনো টাইটেল থাকবে না, তো সবাই আমি মানুষ, হ্যাঁ, আমাকে কোনো ধর্মের মনে করবে না। সো ওই ভাবনাটা থেকে এটা করা। এবং আমার বাবাকে আমি বলছি যে বাবা, আমি তো একটা ছদ্ম নামে আসলে লেখালেখি করতে চাই। তো আমার বাবা বলে যে না, ছদ্ম নামের কোনো প্রয়োজন নেই, তুমি একটা কাজ করো, শরদিন্দু তো তোমার নাম, শরদিন্দু মানে শরৎকালের চাঁদ, সো তুমি অটোমনাল মুন নামে লিখতে পারো চাইলে। সো এরপর থেকে আমি ওই নামে লেখালেখি শুরু করলাম। এই জন্য আমার মিউজিক্যাল ক্যারিয়ারটা আসলে অটোমনাল মুন নামে। কি দারুণ চিন্তা ভাবনা না? এবং চিন্তা যেটা করেছিলেন সেটা 100 ভাগের বেশি ভাগ সফল হয়েছে। এটা বলতেই হয়, এটা কারো কোনো কিছু চিন্তা করার কোনো মানে সুযোগ নাই আর কি, এটা কোন দিকে কে যেতে পারে। ইফতি ভাইয়ের কাছে আসি। জি, ছবি তোলা কিংবা আলোকচিত্রী হওয়া, কবিতা, এটা আপনার বিষয়। ছবির ব্যাপারে আগ্রহ কি করে আসলো? ছবির উপর আগ্রহ এসেছে হচ্ছে আমি আসলে মূলত শিল্পী হতে চেয়েছিলাম, মানে আর্টিস্ট হতে চেয়েছিলাম। তো আমি যেটা হচ্ছে যে আমি একটু দুঃখ নিয়ে বলছি না, মানে আলোকচিত্র ইনফ্যাক্ট একটা শিল্প, তাই না? অবশ্যই। সো যেটা হলো যে আমি ইন্টারমিডিয়েটের সময় আমি আমার একাডেমি ছেড়ে দিচ্ছি। সো দেন আমি আসলে চারুকলায় বা শিল্পী হওয়ার জন্য যেখানে পড়তে হয় সেসব জায়গায় ভর্তি হতে পারিনি। তো দেন তখন আমার মনে হলো যে আমার বড় মামা, ওনার নাম কামরুল হাসান, উনি একজন শিক্ষক, একটা বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং উনি কবিতা লেখেন। তো উনি ছোটোবেলায় উনি খুবই অন্যরকম মেধাবী একজন মানুষ। উনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন খড়গপুরে, ডাক্তারি পড়েছেন ঢাকা মেডিকেল কলেজে, তারপরে উনি শিক্ষকতা এসেছেন, এরকম আর কি। তো উনি ছোটোবেলায় ক্যামেরা চালাতেন। যখন উনি খড়গপুরে, ইন্ডিয়াতে আইআইটি খড়গপুরে পড়তেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, তখন উনি ক্যামেরা চালাতেন। এবং আমার মায়ের ছোট চাচা, উনি পাকিস্তান এয়ারফোর্স ছিলেন, পরে তো বাংলাদেশ হলো আর কি। তো উনিও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এয়ারফোর্সের। সো উনিও ক্যামেরা চালাতেন। সো ছোটোবেলা থেকে আমি একটা প্রফেশনাল ক্যামেরার সঙ্গে ইউজ টু ছিলাম। সো ওইভাবে আর কি। পরে আমার মনে হলো যে পেন্টার হতে পারলাম না, ফটোগ্রাফার তো হতে পারবো, বা ফটোগ্রাফিতে আমার আগ্রহ ছিল। সো দেন আমি আসলে ফটোগ্রাফি করলাম আর কি, এবং শুরু করলাম এভাবে ফটোগ্রাফি। তারপরে আমি স্পেশালি ধরেন যেটা করলাম সেটা হচ্ছে যে পোর্ট্রেট ফটোগ্রাফি করলাম। আমাদের দেশের বিখ্যাত সব মানুষজনদের ছবি তোলা শুরু করলাম আমি, যে আমার কন্টেম্পোরারি। ধরেন আমি আর মুন, আমরা প্রায় 30 বছরের বন্ধু। সো যখন মুন এই শহরে আসছে, তার আগে আমি এসেছি, কিন্তু
তো আমি দেখলাম যে আমার বন্ধুদের ছবি তুললেই আমার যে বন্ধুরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, মিউজিক করছে, ফিল্ম বানাচ্ছে, সো এরাও তো একদিন বিখ্যাত হয়ে যাবে। সো আমার মনে হলো যে আমার কন্টেম্পোরারি সময়ের মানুষের ছবি তুলি, এবং আমাদের যাদেরকে পেয়েছি আমি, ধরেন ভাষা সংগ্রামী থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের বড় বড় যারা মুক্তিযুদ্ধ বড় সেক্টর কমান্ডার ছিলেন, লাইক ভাষা আন্দোলন করেছেন যারা, তো এরকম করে আমি লিস্ট করে করে এরকম করলাম। বা লিটারারি আমাদের যে লোকজন আছেন, কবি থেকে শুরু করে সাংবাদিক, মানে মেনি সেক্টর, লাইক যেমন ধরুন ফিরোজা বেগম, নজরুল সঙ্গীত যখন হারা যাচ্ছিল তখন উনি নজরুল সঙ্গীতকে তুলে ধরছে, তাই না? এরকম একটা বড় ব্যাপার। সো এরকম করে ধরেন সব সেক্টরের মানুষ নিয়ে আমি কাজ করেছি। সো এইভাবে ফটোগ্রাফিতে আসে আর কি। বাহ, দারুণ। মানে একটু মুন ভাইয়ের কাছে এখন একটা গান না শুনলেই হয় না, কারণ হ্যাঁ, দর্শক গিটারটা যদি অনেকক্ষণ ধরে স্ক্রিনে wait এভাবে করছে, গিটার নিয়ে হ্যাঁ, গায়ককে বসে থাকতে দেখে আমাদেরকে বকা দিবে যে কেন আমাদেরকে গান শোনাচ্ছেন। একটা গান হয়ে যাক চটপট। আচ্ছা, আমার যেহেতু আজকে একসাথে দুই বন্ধু আসলাম, সো ওই সময় আমার একটা গান আমি করতাম, আমি যখন শাহবাগে বসতাম, এটা তখন 2000 সালের দিকে। ইনফ্যাক্ট মুনের বহু গান আমাদের সামনেই হয়েছে, মানে ধরুন আমরা কথা বলতেছি একসঙ্গে, একটা গান হয়েছে। হে ভাই রাখবেন পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। রহমান ভাই আজ বাঁশের পিটুনি খেয়ে হারিয়েছে তার মগজ, আজকের কাগজ। এদিকে মানুষ যাকে দরবেশে ভাবেছে, আসলে সে মস্ত ভণ্ড জনকণ্ঠ। আরে চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, জনতার চলছে সংগ্রাম, পড়েন সংগ্রাম। হরতাল আগামীকাল, অফিস বন্ধ, কাজ হয়ে গেছে সব বরবাদ, পড়েন সংবাদ। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। মন্ত্রী আসছেন, খাকি সেনারা আজ বেতাল, পড়েন দিনকাল। আরে সময় অসময়ে অলিতে গলিতে ঘোরাঘুরি করছে টোনাটুনি বাংলার পানি। মেয়ে দেখে শিশু দেওয়ার অপরাধে এদিকে, মেয়ে দেখে শিশু দেওয়ার অপরাধে এদিকে, জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে রবিন মানব জমিন। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। আরে নয়া পল্টনে 20 কেজি লবণ গাব মেরে দিয়েছে ভাই ইসাক ইত্তেফাক। মশার আতঙ্কে অস্থির সবাই, ভয় হয় কখন ডেঙ্গু জ্বর, পড়েন সমাচার। আরে টাকার লোভে নিজের ছোট ভাইকে এদিকে খুন করেছে শিহাব ইনকিলাব। শামসুর রহমানের বুক ফাটা কবিতা, স্বাধীনতা তুমি মাতৃভূমি। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। দেশে রাজনীতি আজ তালগোল পাকিয়ে হয়ে গেছে মুড়ি ঘন্ট মুক্ত কণ্ঠ। আরে নেতারা সব সময় যে কাজ করে হয়, সে কাজ সব সময় ভালো, প্রথম আলো। সরকারি আমলারা সরকারি কোর্স থেকে কত খেলো জানাটা দরকার, অবজারভার। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। লাগবো নাকি পেপার? এ ভাই রাখবেন পেপার? বারবার লোডশেডিং বুঝি না আমি, কোন তার হয়ে গেছে ফিউজ, পড়েন নিউজ। বাধা দিতে পারবে না কেউ, রুখতে পারবে না হা, পুড়ে বেরোবে ইমন আর গিটার ডেইলি স্টার। আমার মতো গায়কদের দুঃসময় গিয়েছে, নিয়েছে কি কেউ কোনো খোঁজ, ভোরের কাগজ। এ ভাই পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। লাগবো নাকি পেপার? ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। এ ভাই পেপার পেপার, ঘটেছে আজকে সব মজার মজার ব্যাপার। পেপার
অসাধারণ 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 থ্যাংক ইউ। অসাধারণ। মানে মুন ভাই আপনি যখন গানগুলো গাচ্ছিলেন পেপারের নামগুলো দিয়ে যেভাবে করছিলেন, মানে আমরা বিরতিতে যাওয়ার আগে শুধু কোন সময়ে এই গানটা লেখা, সুর, পুরো ব্যাপারটা যদি একটু বলে আমরা বিরতিতে যেতে চাই। এইটা আসলে গানটা আমি লিখেছিলাম 99-2000 এরকম টাইমে। পেপারগুলোর নাম শুনে বোঝা গেছে কোন পেপার কিন্তু এখন ধরেন এবং এটা ওইভাবে নাই আসলে। এটা একটু ক্লিয়ার করে নেই, কনফিউশন হতে পারে, কারণ এটা তো আসলে গান তো আসলে যে সময় গাওয়া হোক না কেন এটা একটা মনে হয় যে বর্তমান সময়ের কথা বলছে, কিন্তু এটা আসলে ওই 2000-এর ওই সময়টার যে সার্বিক সিচুয়েশন, সেটা পলিটিক্যাল হোক বা আশেপাশে যা হচ্ছে, যদিও অনেক কিছু এখনকার সাথে মিলে যাচ্ছে, মশা টশা সবকিছু আমরা মিলে এখনো অনেক কিছু বদলাতে পারিনি। এটা আসলে ওই 2000-এর সময়েরই সার্বিক সিচুয়েশন, এবং তখন সংবাদপত্রের যে গ্রহণযোগ্যতাটা, তাই না, তখন সংবাদপত্রটা একটা মানে নাস্তার মতোই একটা ব্যাপার ছিল, যে এখন তো এটা ফোনে- সংবাদপত্রটা না দেখলে আসলে মানে ঘুম থেকে উঠে নিউজ এটার জন্য সবাই অপেক্ষা করতো। যাক, মুন ভাই, আমাদের দর্শকরাও আজকে যে সকালবেলা আমরা জাতীয় দৈনিক থেকে যে শিরোনাম পড়ে দেই সেটা হয়ে গেল গানের সাথে সাথে। ঠিক সেটা বড়ভাবে হয়ে গেল। একদম। ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, আপনি তো প্রথিতযশা একজন আলোকচিত্র শিল্পী, কিন্তু তার পাশাপাশি আপনার আরো একটা গুণ সম্পর্কে আমরা জানি যে আপনি কবিতাও লেখেন। লেখালেখিটাও আপনার খুব ভালো লাগার একটা জায়গা। সেই গল্পটা একটু পরে শুনবো, কিন্তু এই যে আলোকচিত্র নিয়ে আপনার এখনকার কাছাকাছি সময়ের কি পরিকল্পনা আছে একটু যদি কি আমাদেরকে কাজ জানাতেন। করছেন? আমি তো মূলত পোর্ট্রেট করি। সো আমার গত 30 বছরের আর্কাইভ থেকে যেটা হচ্ছে যে আমি একটা পোর্ট্রেটের ইন্ডিভিজুয়াল সব মানুষ নিয়ে পোর্ট্রেট নিয়ে আমি কাজ, মানে এক্সিবিশন হয়নি আমার। সো আমার এটা ডিসেম্বরের প্ল্যান আছে যে আমি এই ডিসেম্বরে বাংলাদেশের 55 বছর হচ্ছে। সো 55 জন ইন্ডিভিজুয়াল মানুষ যারা দেশের জন্য কাজ করেছে বিভিন্ন সেক্টরে, এরকম সব মানুষদের নিয়ে একটা এক্সিবিশন করে, এবং এই ডিসেম্বরে বাংলাদেশের 55 বছর হচ্ছে। সো 55 জন ইন্ডিভিজুয়াল মানুষ যারা দেশের জন্য কাজ করেছে বিভিন্ন সেক্টরে, এরকম সব মানুষদের নিয়ে একটা এক্সিবিশন করে এবং এরকম একটা পাবলিকেশন করে, লাইক তাদের বায়োগ্রাফিক্যাল, তাদের কন্ট্রিবিউশন কী কী যে 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 ক্ষেত্রে, লাইক আপনি যদি উদাহরণ দিয়ে বলি, ধরেন সে ফিরোজা বেগম, যিনি নজরুল সঙ্গীতকে যখন হারিয়ে যাচ্ছিল তখন উনি এটাকে টেনে তুলছে, বা শামসুর রহমানের মতো লোক, বা আল মাহমুদের মতো কবি, এরকম সব মানুষের ছবি যারা দেশের বিভিন্ন সেক্টরে, আই মিন নট অনলি শিল্প সাহিত্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন থেকে শুরু ক্ষেত্রে। করে আর্কিটেক্ট থেকে শুরু করে সব সেক্টরের মানুষ দিয়ে এরকম একটা 55 জনের পোর্ট্রেট নিয়ে একটা এক্সিবিশনের প্ল্যান আছে। সো এটা এবং একটা পাবলিকেশন এটার। বাহ, আমরা নিশ্চয়ই যাব, দর্শকদেরও অনুরোধ থাকবে যাওয়ার জন্য। এবং ভাইয়ার কাছে যদি একটু আবার আসি, আপনার গানের একটা নিজস্ব ধারা আছে, সেটা আপনার গান শুনলে বোঝা যায়, নিজের একটা আলাদা ভঙ্গির সাথে আপনি আবার হচ্ছে একটু ক্লাসিক্যালেরও সংমিশ্রণ আছে। সেইটা কিভাবে কি হয়েছে, বা কার গান শুনতে পছন্দ করতেন একটু যদি বলতেন। আমি আসলে বিভিন্ন ধরনের গানই আসলে শুনতাম, এবং যেটা হয় যে ছোটবেলায় তো আসলে নিজস্ব কারো কোনো চয়েস থাকে না, তারা আসলে আশেপাশে যে জিনিসটা করতে দেখে, বাবা মাকে, বিভিন্ন যারা গুরুস্থানীয় তাদেরকে যেভাবে, সেটা মিউজিক হোক, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু তারা ফলো করে। সো আমার যেটা হচ্ছে, আমার মামারা গান করতো, তারপরে হচ্ছে আমার মা গান করতো, হ্যাঁ, এবং আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার একটা মামা বলছিল যে তুমি বেশি বেশি করে গান করবা, তাহলে তোমার ছেলে গান করবে। সো এটা সত্যি হয়ে গেছে। সো আর আমি হচ্ছে যেটা হচ্ছে যে আপনি যে গানের প্যাটার্নের কথা বলছিলেন, যে আমি আসলে যখন মানে ছোটবেলা থেকে সব ধরনের গানই আমি আসলে করতাম। আমি শচীন দেব বর্মনের গান শুনতাম, সবচেয়ে বেশি আমি ছোটবেলায় গাইতাম মান্না দে এবং শচীন দেব বর্মনের গান। তো তারপরে তো আস্তে আস্তে স্কুল লাইফে বিভিন্ন ধরনের মানে ইংলিশ নাম্বার, ইংলিশ গান, ফ্রেঞ্চ গান এগুলো শোনা শুরু করলাম। তখন তো ভেতরে অনেক কিছু ঢুকলো। তো একটা সময় গিয়ে একজন গায়ক হিসেবে আমার মনে হলো যে আমার কিছু দায়িত্ববোধের জায়গা আছে, যে আমি শুধু গান গাচ্ছি, একটা শুধু মেলোডি বলে যাচ্ছি, মানে এইটা আমার, এই কাজটা তো অনেকেই করতেছে। আমার আসলে গানের মধ্যে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কিছু কথা বলার দরকার। সেইটা অনেকেরই হয়তো, অনেকের কাছেই ব্যাপারটা হয়তো কাঙ্ক্ষিত না,
কিন্তু আমার কাছে আসলে আমার ভালো লাগার কারণে সেই ওই স্টাইলটা আর কি আমি বেছে নিয়েছি, এবং ওইটার মাধ্যমে আমি সেটা সবসময় ক্রিটিক্স হতে হবে এরকম না, একটু অন্য ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করা, মানে যেটা নিয়ে কেউ ভাবেনি। সো এই থেকে আমার আসলে মানে গায়ক হিসেবে আসলে প্রেফারেন্সটা থাকে যে একটু ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে গান করার। কিন্তু আমি যখন আসলে মিউজিক ডিরেক্টর হিসেবে যখন আমি অন্যদের জন্য গান করি, তখন আসলে এটা আমার আপনার প্রফেশনাল বিশ্বটা থাকে তখন আমার ইয়েতে। হ্যাঁ, আমরা আপনার গান একটা শুনতে চাই, তার আগে যেহেতু মিমি তো আমাদেরকে একটা ক্লু দিয়ে দিল, তিনি একজন কবি, আমরা আপনার একটু কবিতা শুনে আবার আমরা গানে যেতে চাই। ওকে, আমি মূলত আসলে কবিতা লিখি হচ্ছে, আপনি ট্যাডিউসের কবিতা পড়েছেন? না, আমি ট্যাডিউস কাক নিয়ে কবিতা লেখে। সো আমি কাক নিয়ে কবিতা লিখি। আমি কখনো কখনো নিজে কাক হয়ে যাই, আবার কখনো কখনো মানে কাকের মতো করে দেখে কবিতা লিখি আর কি, মানে কাকের দৃষ্টিভঙ্গি কাকের থেকে। দৃষ্টিভঙ্গি থেকে। সো আমি বাহ। এবং মুন আমার কয়েকটা কবিতার মিউজিকও করেছে। সো এটা খুব ইন্টারেস্টিং। এনিওয়ে, আমি একটা কবিতা যেটা পড়ছি সেটা হচ্ছে, আমি স্কুল আমার 1, 2, 3 নড়াইলে ছিল। So তখন এস এম সুলতানের মতো আর্টিস্ট ওখানে জন্মেছেন এবং তার একটা শিশু সুগরম স্কুল ছিল। তো আমি যখন স্কুল 1, 2, 3 পড়ে, আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, সো আমাদের অন্য জায়গায় পোস্টিং হয়ে গেল। তো আমি আবার 18-এ যখন আমার ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি নড়াইলে গেলাম। তো এটা ফেরার পথে আসলে এরকম একটা কবিতা হয়েছে আর কি। সো এটা হচ্ছে কাকের কাক নিয়ে কবিতা আর কি। সো আমার যেসব ছোটো বন্ধুরা ছিল, যাদেরকে এতটুকু দেখে আসছি, তারা বড় হয়ে গেছে, মেয়ে বন্ধুরা। সো এরকম একটা ইলিউশন আর কি। তো এরকম বুকের ভিটায় শব্দ চাষ করে কাক, নিঃশব্দে বাড়ে কুমারী বুক, যৌবন ঢেউ ভেঙে ভেঙে নৌকা চলে, ছলাৎ ছলাৎ নদী নারী আঁকা বাঁকা, নদীর নাম চিত্রা, তার পারে বসতি সুলতান, টানে টানে পড়ে বাসি, পোড়া সুরে বড় বড় শরীর, পেশি সবল নারী পুরুষ জল রং ছবি আঁকে। স্বচ্ছ নদী জলে তৃষ্ণা মেটে না, অষ্টাদশী প্রহর সুরাসুধা হাতে চোখ ইশারায় পাড় থেকে ডাকে। তৃষ্ণা মেটাই উজাড় করে ন্যায় দেয় সমস্ত উত্তাপ, শরীরে শরীর চোরা পথে যাওয়া আসা, নেই নরম জ্যোৎস্নার স্বাদ সাদা কাশের বিছানায়। অসাধারণ, বাহ, অসাধারণ, বাহ বাহ বাহ, দারুণ। অসাধারণ। আমরা আপনার বন্ধুর কাছে যাই, হ্যাঁ। কবিতার পরে একটা গান শুনে আমরা আবার একটা বিরতিতে যাব। এখানে যাই ওখানে যাই, মোড়ে মোড়ে শুধু দু চোখ ঘুরাই, কত খাবারে দেখে মন আহারে, জিভে জল আসার আগে খাই পেট পুরে, পেট ভরে ঠিকই তবু প্রাণ ভরে না, তোমার বকা না খেলে এমন ভরে না, আমাকে দাও না কিছু গালি, লাগে খালি খালি, দাও না কিছু গালি, না ওলে লাগে খালি খালি, ঝগড়া ছাড়া কখনো প্রেম জমে না, তোমার ঝাড়ি না খেলে আমার মন ভরে না, না না না, তোমার ঝাড়ি না খেলে আমার মন ভরে না। পাড়ায় পাড়ায় শুনতে হলে আড্ডা, শাহবাগ মালিবাগ গোড়ান বাড্ডা, পাড়ায় পাড়ায় শুনতে হলে আড্ডা, শাহবাগ মালিবাগ গোড়ান বাড্ডা, আইসক্রিম বা শর্মা ফুচকা ঝালমুড়ি, মেতেছে ছোড়া ছুড়ি কিংবা বুড়ো বুড়ি, এত ভিড়ে তবু নিজেকে লাগে ফাঁকা, তুমিহীন পৃথিবীটা শূন্য একা, ফিরে এসো বাড়ি দিয়ে যাও ঝাড়ি, প্লিজ ফিরে এসো বাড়ি দিয়ে যাও ঝাড়ি, তুমি ঝাড়ি না দিলে যে ভালো লাগে না, তোমার ঝাড়ি না খেলে আমার মন ভরে না, না না না, তোমার গালি না খেলে আমার মন ভরে না।
সুপার। কত মানুষের বুকের কথা বলে দিলেন ভাই। না না, প্রেমিকরা যদি আসলে এমন হতো যে প্রেমিকার ঝাড়ি খাওয়ার জন্য, এখন তো তটস্থ হয়ে থাকে প্রেমিকার ঝাড়িতে, কিন্তু প্রেমিকার ঝাড়িও যে এত স্বাদ নিয়ে খাওয়া যায়, এত এটা আকাঙ্ক্ষা শুধু করে, প্রেমিকার না, এটা কিন্তু উভয় পক্ষের জন্যই সত্যি, মানে আমি এটা তাই না? একদম একদম একদম, যদিও আমরা প্রেমটা দিয়ে বিষয়টাকে বুঝতে চাইছি, কিন্তু হ্যাঁ, দুই দিক থেকেই প্রেম- এটা মানে সত্য। ঝাড়িটা এটা আসলে প্রেম না শুধু- থাকলেও জীবন তো হবে না, না। এটা আমি জাস্ট একদমই একটা এক্সাম্পল হিসেবে এতটুকু এনেছি, নাহলে তো গানটাও 10 মিনিট হয়ে যাবে, অনেক কিছু যদি বলতে চাই। তো এইখানে আসলে বাবা মার ঝাড়িটাও এমন যে আসলে বাবা মা যদি হঠাৎ ঝাড়ি দেওয়া বন্ধ করে, তাহলেও কিন্তু, বা মেয়ে, একদম। যে মেয়েটা বাবাকে ঝাড়ি দেয়, সে মেয়ে ঝাড়ি দিচ্ছে না কেন, তখন বাবার খারাপ লাগবে। সেটাও প্রেমের বাইরের সম্পর্ক না, অবশ্যই প্রেম, একদম। মানে এইটাই আর কি। এর কাছে আসতে চাই, জি, পরিকল্পনা, ভবিষ্যৎ কাজ নিয়ে। ভবিষ্যতে অনেক পরিকল্পনা, ধরেন একটা কি বলে, আমার 2-3টা বইয়ের পরিকল্পনা, মানে যেগুলো আসলে আমার আগেই করা উচিত ছিল, কিন্তু বাট এটা একদিকেই ভালো হয়েছে, ধরেন অনেক রকম লোকজনের ছবি যদি ঢুকে যেত এখানে, এই যে কন্ট্রোভার্সি হচ্ছে রাজনৈতিকভাবে, হ্যাঁ, বিভিন্নভাবে, সো এটা দেরি হচ্ছে, এর জন্য আমার সুবিধাই হয়েছে। সো আমি ওয়েট করছি যে যে এক্সিবিশনটা করবো, এটা এখন একটা সুন্দর করে, লাইক ইউনো, আমি নিরপেক্ষভাবে এই লোকগুলোকে বাঁচতে পারবো, কারণ গত 30 বছরে আমি প্রায় 600-700 বিখ্যাত মানুষের ছবি তুলেছি। সো ওই জায়গা থেকে তো মানে আমাকে ঠিক করতে হবে আসলে কাদেরকে নিয়ে আমি আসলে কাদের ছবি আমি এক্সিবিট করবো, এবং এদের বই আমি কাদের ছবি রাখবো। এবং ভালো তো বলেছেন, বাংলাদেশের 55 বছর, 55 জন মানুষ, তাদের কন্ট্রিবিউশন, একদম, এবং এত মানুষের সাহচর্য, এত গুণী মানুষের সাহচর্য, আমি তাই চিন্তা করছি। এটা এক জীবনে পাওয়া ডিফিকাল্ট আর কি। সেটাই, আমি ওটা ভেবেই অবাক হচ্ছি। মন ভাইয়ের কাছে আসতে চাই, খুব অল্প করে গান নিয়ে পরিকল্পনা, তারপরে আমরা আপনার গান শুনবো। গান নিয়ে আসলে যেটা হচ্ছে যে আমার পরিকল্পনা তো আসলে সবসময় মানুষের বড় থাকে, এবং আমরা আসলে বিভিন্ন রকমের সময় অসময় সব এই দুটোই আমরা পার করছি বা করতে হয়, সেটা পৃথিবীর সমস্ত দেশেই সেটা হয়। সো কিন্তু আমাদের কাজ তো আর থেমে থাকে না। সো যেটা হচ্ছে যে আমি যেহেতু গানের মানুষ, আমি নিজে মানে গান করি, কিন্তু এইটার পাশাপাশি আমি মানে এই দায়িত্ববোধ থেকেই আসলে কাজ করে যাচ্ছি অনেক আগে থেকে, যে নিজের গান তো করছি, কিন্তু সেটার পাশাপাশি আমি সব সময় মানে নতুনদেরকে প্রমোট করি বা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি, এবং খুঁজি একটা নতুন কার মধ্যে ওই আলো বা ওই সম্ভাবনাটা কার মধ্যে আছে। সো ওইটা থেকেই দেখা যাচ্ছে যে আমি একটু আগে যেটা অফের আমাদের কথা হচ্ছিল যে তোমার পিছু ছাড়বো না, সো সেও কিন্তু একজন নতুন শিল্পী, সেটাও কিন্তু আমার ভয়েসে আসেনি। এবং গানটা বানানোর পরেও মানে এটা মিউজিক ভিডিও যে ডিরেক্টর বানিয়েছে, সে আমাকে বলেছে যে এটা তো আপনিও করতে পারতেন। আমি বলছি না, এটা তো আমি আসলে তার জন্য করেছি। সো আমার আসলে এটাই আসলে ইচ্ছা যে আমার আমি যাদেরকে উত্তরসূরি মনে করছি, তাদের কাছে আসলে আমার যে মিউজিক্যাল আইডিওলজিটা সেটা পৌঁছে দেওয়া এবং তাদের সাথে নিজেকে কানেক্ট করা। আপনার জন্য অনেক শুভ কামনা রইল, আপনাদের দুজনকে দুজনের জন্য ধন্যবাদ। আমরা একটু আমরা এত বিরতি বিদায় নিয়ে ফেলেছি, তার আগে আমরা মানে বিদায় নিয়ে আবার আপনার গান শুনে ফিরবো। দর্শক, সকালে বাংলাদেশের এখন যে পর্যায়ে আছি, আমরা শেষের পর্যায়ে আছি, আমরা বিদায় নিচ্ছি, মুনের গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। গানের রেশটা থাকতে থাকতে যেন আপনাদের থেকে যেতে পারি। ভাইয়ের তো অনেক জনপ্রিয় গান, তার মধ্যে থেকে আসলে অনেক ধরনের আমরাই অনেক কিছু আবদার করে বসেছি। আপনি আপনার মনের মতন করে আপনার যে গানটা দিয়ে শেষ করবার, আপনি সেভাবে করে শেষ করুন। না ঠিক আছে, আপনারা যেহেতু রিকোয়েস্ট করেছেন যে তাহলে আমার রিকোয়েস্ট তো 6 জন 6টা তাহলে আমার করেছি। রিকোয়েস্ট রাখলে আমার রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়ো সড়ো এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে,
প্রেম নাকি পাগলামি বলতে পারবো না, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না।